ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে, কিন্তু যা হচ্ছে তাতে কি সন্তুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা? তবে উচ্চমান গবেষণার কোন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়? যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা নিজেদের জায়গা থেকে ইন্টারন্যাশনালি কোলাবোরেশন করে যেই লেভেলের যেই মানের পাবলিকেশন করছে, এত অল্প বাজেটের মধ্যেও থেকে এত সীমাবদ্ধতার মধ্যে থেকে রিসার্চ করে, এটার জন্য এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও ক্রিটিসাইজ করতে হবে। ক্রিটিসিজমের ঊর্ধ্বে না আমরা, যে আমরা আরও বেশি মনোযোগী হওয়া দরকার, আমাদের আরও বেশি স্টুডেন্টদের সময় দেওয়া দরকার, রিসার্চে আরও বেশি সময় দেওয়া দরকার। নিলে হয়তো আরও ভালো কিছু বের হয়ে আসবে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বজুড়ে 52তম স্থানে অবস্থান করছে। বিজ্ঞান ও প্রযুক্তির বহুমুখী যৌথ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি এই মর্যাদার স্থান পেয়েছে। টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে 38.3 থেকে 40.1 সমান পয়েন্ট নিয়ে 301 থেকে 350 র্যাঙ্কিং স্তরে বুয়েটের সঙ্গে অবস্থান করছে, যা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান। কিন্তু এতেই কি সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়টির গবেষকেরা? টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ ঢাকা বিশ্ববিদ্যালয় 801 থেকে 1000 র্যাঙ্কিং স্তরে স্থান পেয়েছে। এই সূচক অনুযায়ী এই স্তর বাংলাদেশের সর্বোচ্চ। সমান পয়েন্ট নিয়ে এই স্তরে আছে আরও 4টি বিশ্ববিদ্যালয়। 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল 1001 থেকে 1200 র্যাঙ্কিং স্তরে, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অগ্রগতির তুলনায় দ্বিতীয় স্তর হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এই তালিকায় 115টি দেশ ও অঞ্চলের 2191টি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত। 2026 সালের এই তালিকায় পাবলিক প্রাইভেট মিলে বাংলাদেশের 28টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। তবু আমরা প্রায় শুনি যে গবেষণা হয় না, উচ্চমানের তো একদমই নয়। আসলে কি বিশ্ববিদ্যালয়ের গবেষণা হচ্ছে, এটি খুব স্পষ্ট। আমি যদি আমার আশপাশে 50 জন লোককে কালেক্ট করি, 50 জন শিক্ষককে কালেক্ট করি, প্রত্যেকেরই অন্তত একটা দুটো করে পাবলিকেশন প্রতি বছর হচ্ছে, সুতরাং রিসার্চ হচ্ছে। এবং এই পাবলিকেশনগুলো হচ্ছে, এখানে একটা কালচারাল পরিবর্তন ঘটেছে। আমি যদি 15 বছর আগে যাই, তখন একজন রিসার্চারের ধারণা ছিল যে আমার একটা পাবলিকেশন করলেই হবে। কিন্তু এখন এই কনসিয়াসনেসটা রিসার্চারদের মধ্যে অনেক লাউডলি কাজ করছে যে আমার পেপারটা একটা ভালো প্ল্যাটফর্মে যাক, আমার আর্টিকেলটা একটা ভালো প্ল্যাটফর্মে পাবলিশ হোক। এ নিয়ে চর্চার প্রথম প্রতিবেদনে বিস্তারিত আছে, চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। গবেষণা হলেও যতটা হওয়া প্রয়োজন ততটা হয় না, এ নিয়ে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যেই অসন্তোষ আছে। তারা বলছেন, অনেক সংকট ডিঙ্গিয়ে গবেষণা করতে হয়, অনেক ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগেই গবেষণা চালিয়ে যেতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এখানে অধিকাংশ গবেষণা ব্যক্তিগত গবেষণা, আমি বলবো প্রাতিষ্ঠানিক গবেষণা খুব সামান্যই। এবং যারা যেগুলো প্রাতিষ্ঠানিক প্রণোদনা পায় সেগুলো কিন্তু ব্যক্তির উৎসাহের কারণে, আগ্রহের কারণে। তো ব্যক্তিগত গবেষণা তো আসলে কতটা উপরে নিয়ে যেতে পারে রাষ্ট্রকে, দেশকে, বিশ্ববিদ্যালয়কে? আপনাকে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক দিতে হবে, তাকে দেশীয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক দিতে হবে, একটা প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে হবে, টিমের মধ্যে কাজ করতে হবে। টাইমস হায়ার এডুকেশনের তথ্য বলছে 2026 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে উন্নতি করেছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর গত বছরের 30.7 থেকে 34.4 পর্যায় থেকে বেড়ে 35.5 থেকে 38.9 হয়েছে। এই সময়ে গবেষণার গুণগত মান অর্থাৎ রিসার্চ কোয়ালিটি সূচকে সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে। এই সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর 67.2 থেকে 76.5 পয়েন্টে পৌঁছেছে। কিন্তু শিল্প সম্পৃক্ততা বা ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্টে বেশ পিছিয়ে বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির সাথে যৌথ কাজ এবং গবেষণার বাস্তব প্রয়োগের সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর 21.4 থেকে বেড়ে 33.2 পয়েন্ট হয়েছে। আবার গবেষণার পরিবেশ বা রিসার্চ এনভায়রনমেন্ট, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গবেষণার লজিস্টিক্স ও অবকাঠামোগত মান 10.3 থেকে উন্নত হয়ে 13.3 পয়েন্টে দাঁড়িয়েছে। এক্ষেত্রে অবকাঠামোগত সংকট প্রবল,
বিশেষত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনে বেশ পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ গবেষণার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। এখানে আরেকটা হয় অন্যান্য দেশে, যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার কোলাবোরেশন। ইন্ডাস্ট্রি তারা একটা প্রোডাক্ট তৈরি করবে, এটা যদি বিশ্ববিদ্যালয় গবেষকদের সঙ্গে মিলে তারা যদি কাজ করে, তাদেরকে যদি ফান্ড দেয় যে আমাকে এরকম একটা প্রোডাক্ট তৈরি করে দাও, এরকম একটা নতুন, তো এখানে এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা এখানেও আমরা এখন দুর্বল আছি। অন্যদিকে শিক্ষাদান পদ্ধতি অর্থাৎ টিচিং সূচকে বিশ্ববিদ্যালয়টি 20.1 থেকে কমে 17.7 পয়েন্টে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বা ইন্টারন্যাশনাল আউটলুক সূচকে 48.3 থেকে কমে 45 পয়েন্ট হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় সংকট অবকাঠামোগত এবং শিক্ষার্থী শিক্ষক অনুপাতে। এর প্রভাব আবার গিয়ে পড়ছে গবেষণা ক্ষেত্রেও। টিচিং অ্যাসিস্ট্যান্ট না থাকায় শিক্ষকদের অনেক বেশি শ্রেণীকক্ষ, পাঠদান, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষাসহ দৈনন্দিন কাজে সময় দিতে হয়। এতে গবেষণায় সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা কমে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সবচাইতে বেশি যেটা আমি অন্তত ফেস করছি সেটা হচ্ছে আমরা অনেক টাইম পোর, আমাদের শিক্ষকদের সময় নাই। কারণ আমাদেরকে কোনো টিএ দেওয়া হয় না, আমাদের কোনো আরএ দেওয়া হয় না। তার ফলে আমাদের যেসব কাজ করতে হয় সেটা পৃথিবীর কোথাও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে করতে হয় না। তো একেবারে মিড টার্মের খাতার নম্বর তোলা থেকে শুরু করে, অ্যাটেন্ডেন্সের নম্বর তোলা থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত, যেহেতু আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি, আমাদের কাজের লোড কিন্তু অনেক বেশি। আর তহবিল সংকটের কথা তো গবেষকেরা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে অগ্রগতি সামান্যই। এখনও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত বাজেটের মাত্র 2% গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। রিসার্চের সাথে জড়িত হচ্ছে ফান্ড। আপনি আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই বছরের 1 বছরের ফান্ড হচ্ছে 20 কোটি টাকা। মানে আপনি এটা, সরি টু সে, আমরা প্রায় 2000 টিচার, 80টার মতো ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট আছে প্রায় 50টার উপরে। আপনি যদি রেখে ভাগ করেন তাহলে কয় লাখ টাকা করে পড়বে চিন্তা করে দেখেন। এবং সেটা দিয়ে রিসার্চ হয় না, অনেস্টলি স্পিকিং। বিশেষ করে মলিকুলার বায়োলজির বায়োসায়েন্স ফ্যাকাল্টি রিসার্চের গুলার জন্য প্রচুর টাকা লাগে। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমার যেই প্রফেসর যেই জাপানে যেই ল্যাবে কাজ করে আসছি, সেই একটা ল্যাবের 1 বছরের বাজেট হচ্ছে 11 কোটি টাকা। আপনি যদি বলেন ফান্ডিংটা কত ইম্পর্ট্যান্ট, ফান্ডিং আপনার নলেজটা, এটা হচ্ছে আমি বলবো যে ইনোভেশনে আপনাকে হেল্প করবে নানানভাবে, রিসার্চে গবেষণায় হেল্প করে বিভিন্ন দিকে। আপনার যদি ফান্ডিং না থাকে আপনি ইনস্ট্রুমেন্ট কিনতে পারবেন না, আপনি ফ্যাসিলিটিস তৈরি করতে পারবেন না। আপনার যদি ফান্ডিং না থাকে আপনি একজন ছাত্রকে অ্যাট্রাক্ট করতে পারবেন না আপনার দিকে আসার জন্য। তাহলে স্টুডেন্ট না আসলে আপনি কাজ করবেন কিভাবে, করাবেন কাকে দিয়ে? তো সেই জন্য এক কথার যে কোশ্চেন, আমি বলবো ডেফিনেটলি এখানে রিসার্চ হয় এবং এই লিমিটেড ফ্যাসিলিটিস ইউজ করে যে গবেষণা হচ্ছে সেটা কিন্তু আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন হচ্ছে, নিয়মিত রেগুলারলি পাবলিশড হচ্ছে। আছে গবেষণা কাজে স্বীকৃতির অভাব এবং এসব কার্যক্রম সমন্বয়ে কার্যকরী পদক্ষেপের দুর্বলতা। আমার কাছে মনে হচ্ছে রিসার্চ যারা ভালো করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য জাতীয় পর্যায়ে, আপনি দেখেন খেলাধুলায় ভালো করলে আপনি কতটা প্রচার করেন এই যে টেলিভিশন মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়াতে, কিন্তু ভালো রিসার্চারের কিন্তু কোনো প্রচার নাই, কোনো সম্মান, সামাজিক সম্মান তৈরি হয় না। একটা সামাজিক সম্মান দরকার গবেষকের, এইটা কিন্তু হচ্ছেই না। এটা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করতে হবে। আমরা 21শে পদক দিচ্ছি, স্বাধীনতা পদক দিচ্ছি, কিন্তু ভালো গবেষক যখন 1 বছরে একটা, ধরেন আপনি সারা দেশে যে 200 গবেষণা বের হয়ে থাকে, এর মধ্যে একটা টপ গবেষণা আছে, সেটাকে যদি যথার্থ মূল্যায়নের মাধ্যমে তাকে পুরস্কৃত করা হয়, তাহলে কিন্তু গবেষণার প্রতি মানুষ আগ্রহী হবে। রিকগনাইজ, অ্যাটলিস্ট রিওয়ার্ড না দিতে বলে রিকগনিশন দেয়, সেটাও কিন্তু অনেক দূর হয়। তো আপনি বুয়েটের কথা যদি আপনি চিন্তা করেন, বুয়েটে দেয়ার সেন্ট্রাল বডি 2টা আছে, গবেষণার জন্য একটা আছে, কনসালটেন্সির জন্য একটা আছে। তারা যা কিছু করে সব এই সেন্ট্রাল বডির মাধ্যমে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনফর্চুনেটলি এরকম কোনো সেন্ট্রাল বডি নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিভিন্ন মতাদর্শন অনুযায়ী তাদেরকে সাদা রং, নীল রং, এরকম নানা রঙে ভাগ করা হয়। এইগুলি বাদ দিয়ে প্রকৃতপক্ষে যারা গবেষণা করে সেই গবেষকদের নিয়ে যদি এরকম কিছু সেন্ট্রাল একটা স্ট্রাকচার তৈরি করা যায়, গবেষকদের মূল্যায়ন এবং তাদেরকে ইনসেনটিভস দেওয়া, সেটা
করতে পারলে খুব ভালো হয়। নেই আন্তর্জাতিক মানের গবেষণা ইন্ডেক্সে গবেষকদের অ্যাক্সেস, ফলে ইম্প্যাক্টফুল গবেষণার কাজ ডিজাইন ও তার ঘাটতি বের করা কঠিন হয়ে যায়। আর সাম্প্রতিক সময়ে আমলাদের গবেষণা কাজে সম্পৃক্ততার ফলে ভাগ হয়ে যাচ্ছে গবেষণার ফান্ডিং। এতে দেশের উচ্চশিক্ষা পথ হারিয়েছে এমন উদ্বেগ জানিয়েছেন এই ঢাবির শিক্ষক। তো এখন যেটা হচ্ছে, বাংলাদেশে সামরিক বেসামরিক আমলার মধ্যে একাডেমিক হয়ে ওঠার একটা চেতনা আছে। এটা আসলে খুবই নেগেটিভ। আমি মনে করি না ওনাদের এই লাইনে আসা দরকার আছে। দুই একজন ব্যতিক্রম হতে পারে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে ওই যে ফান্ডটা, বিদেশে, বিশেষ করে বিদেশে যাওয়ার ফান্ডটাও কিন্তু একটা ভাগ হয়ে গেছে। আগে এই ফান্ডটা পুরোপুরিটাই ছিল ইউনিভার্সিটি টিচারদের জন্য, যারা নিয়মিত গবেষণা করবেন। এখন এই ফান্ডটা চলে গেছে অনিয়মিত যারা গবেষক, অথবা হঠাৎ করে যারা এমফিল করতে যাচ্ছেন, পিএইচডি করতে যাচ্ছেন, মাস্টার্স করতে যাচ্ছেন, সরকারি কর্মকর্তার জন্য ফান্ড হয়ে যাচ্ছে। তারা তো এসে আসলে এটা কোনো, অনেকের ক্ষেত্রে এই ফান্ডের আসলে আর কোনো গুরুত্ব থাকছে না। এই সকল কিছু মিলিয়ে দেশের কিন্তু উচ্চশিক্ষা একদমই পথ হারিয়ে ফেলেছে। তবুও স্কোপাস ডেটাবেজের সর্বশেষ পরিসংখ্যান কিছুটা আশার আলো দেখায়। আগেই বলেছি 2026 সালের শুরুতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের অবস্থানটি ধরে রেখেছে। তবে সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও উন্নতির দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি যখন পিএইচডি করি বিদেশে, আমি যখন যেসব জার্নালে পাবলিশ করতাম আমাদের গবেষণা, আমার ছাত্ররা বাংলাদেশে বসে এখন ওইসব জায়গায় পাবলিশ করে। তো এই জন্য আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনেক ভালো দিকে, আগের থেকে অনেক অনেক ভালোর দিকে। কিন্তু তারপরেও বর্তমান পৃথিবী যেভাবে আগাচ্ছে সেই তুলনায় আমরা হয়তো পৃথিবীর সাথে তাল মিলে একটু পিছাইয়ে আছি। কেন? কারণ হলো আমাদের অনেক লিমিটেশন আছে। সেটা হলো, আমি মনে করি আমাদের টিচাররা অনেক ট্যালেন্টেড, আমাদের ছাত্ররা অনেক ট্যালেন্টেড, কিন্তু বর্তমানে গবেষণা করার জন্য এর আনুষঙ্গিক আরও অনেক জিনিসপত্র লাগে। আমি যেমন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বিভিন্ন রকমের মেশিনপত্র, মডার্ন ইকুইপমেন্ট দরকার হয়। সেই সব ফ্যাসিলিটিসগুলো এখনও বাংলাদেশে আমরা ঠিকমতো যোগান দিতে পারিনি। অধ্যাপক ডক্টর আব্দুস সালামের কথার যথার্থতা পাওয়া গেল পদার্থবিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেকর্ড সংখ্যক মার্কসসহ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম আরাফাত রহমানের কথায়। মাস্টার্সের থিসিস এখনও চলছে, তবে আরাফাত Q1 জার্নালে 2টি এবং Q2 জার্নালে 2টি মিলে মোট 4টি গবেষণা জার্নাল প্রকাশ করেছেন। আমার প্রথম যে গবেষণাপত্রটা পাবলিশ হয় সেটা হচ্ছে নেচারের সায়েন্টিফিক রিপোর্টসে হয়। সেটা টপিকটা ছিল হচ্ছে সোলার সেল পেরোস্কাইট নিয়ে আর কি। সেকেন্ড যে কাজটা হয় সেটা হচ্ছে গিয়ে, সেটা একটু এক্সোটিক ছিল, সেটা আরও বেটার ছিল আমি বলবো আর কি। সেটা হচ্ছে আমাদের সেমি মেটালিক সুপার কন্ডাক্টিভিটি নিয়ে কাজ করি। তো সবাই আমরা তো Q1টাই চাই, যত Q1 হবে ততই ভালো প্রোফাইল হবে অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত স্কোপাস ডাটাবেজের চূড়ান্ত হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোট 1731 থেকে 1745টি বৈজ্ঞানিক নথিপত্র প্রকাশিত হয়েছে। 2024 সালে যা ছিল 1500টি এবং এর আগের বছর 2023 সালে এই প্রকাশনার সংখ্যা ছিল 1410টি। 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মূলত সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন। এই প্রবণতাকে এগিয়ে নিতে হলে গবেষকদের চিহ্নিত সংকটগুলো সমাধানের পাশাপাশি দরকার রাজনৈতিক সদিচ্ছা আর গবেষণা সংস্কৃতির পরিবর্তন। এই কথাই বলছেন অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। ইটস নট দ্যাট যে আমাদের বিল্ডিং লাগবে, হোয়াট উই নিড ইজ মানে দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট ইউনিভার্সিটিস, এই জায়গাটাতে একটা মেজর পুনর্চিন্তার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যটা থাকলেই এটা সম্ভব। রাজনৈতিক উদ্দেশ্য যদি না থাকে, যদি ক্ষমতায় থাকবেন তারপর অন্য কোনো বড় পদে যাবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি প্রশাসনে এসে থাকে কেউ, তাহলে তার কাছে এটা গুরুত্ব পাবে না। কিন্তু সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে যদি এত কিছুর পরেও আমরা এই যে গবেষণার যে সংস্কৃতিটা পরিবর্তন করতে না পারি। এটার একটা অন্যতম স্টেপিং স্টোন হবে টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যালাউ করা।